বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন, খবরের কাগজে এখন খবর কম, বিজ্ঞাপন বেশি। সব কোম্পানি বলছে তাদের প্রোডাক্ট সব থেকে ভালো, কেউ বলছে তেল ভালো, কেউ বলছে জল ভালো। আমি যেমন শুনে এসেছি তেলে জলে কখনো মিশ খায় না, খবরের কাগজে বিজ্ঞাপন এখন সেই তেল জলকেও মিশিয়ে দিচ্ছে। তাই আমি আমার ঘরে ভাড়াতে চেয়ে কাগজে বিজ্ঞাপন দিয়েছি। সকাল থেকে অনেকগুলো ফোন এসেছে, কিন্তু কারোর সঙ্গে কথা বলে তেমন একটা ভালো লাগেনি। এবার লাগবেই। কে আপনি? আমি কৃষ্ণ ঠাকুর, ডাইরেক্ট মথুরা থেকে এসেছি। মথুরা? রাধা দেবী দিয়ে বলছি। বিশ্বাস করুন, আমি সেই কৃষ্ণ যে অর্জুনের সারথি হয়েছিল। আমি দেখিয়েছিলাম বিশ্বরূপ। আমি সবার মাঝে কাপড় দিয়ে দ্রৌপদীকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছিলাম। তা ভাই কৃষ্ণ, কয়েকদিন আগে উত্তরপ্রদেশের হাসতে যখন কয়েকজন মানুষ জানাও একটা দলিত কন্যা গরু থেকে কাপড় তুলে নিয়ে তাকে লজ্জাহীনা করে ধর্ষণ করেছিল, তখন আপনি কোথায় ছিলেন? কি যে বলেন ম্যাডাম, সে যুগের মেয়েরা শাড়ি পরতো, তাই শাড়ি তৈরি করার কারখানাগুলো খোলা ছিল। আর এ যুগের মেয়েরা জিন্স আর টপ ছাড়া কিছুই পরে না, তাই শাড়ি তৈরি করার কারখানাগুলো লকআউট হয়ে উঠে গেছে। শুধু হাসরত কেন, এই দেশের প্রত্যেকটি কোনায় কোনায় হাজার হাজার মেয়ে প্রত্যেকদিন ধর্ষিত হচ্ছে। শাড়ি কোম্পানিগুলো যদি শাড়ি না বানায়, তাহলে অতগুলো শাড়ি আমি কেমন করে সাপ্লাই করব বলুন ম্যাডাম? মা বটলে খাবো। সত্যিকার বলতে কি আপনি? বলছি ম্যাডাম, বলছি। আসলে আমি হলাম একজন বহুরূপী অভিনেতা। আমার নাম মঙ্গল। তা এখানে এই নন্দন ভিলাতে কি চাই? এখন এই বহুরূপী প্রথা প্রায় উঠে গেছে, খুব একটা রোজগার হয় না, তাই বহুরূপী সাজার ফাঁকে ফাঁকে জমি বাড়ি ঘরের দালালিও করে থাকি। তা আজ আপনি খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছেন যে আমার একজন ভাড়াতে লাগবে। ঠিক তাই, আমি সেই ভাড়াটিকে নিয়ে এসেছি, বাইরে দাঁড়িয়ে আছে। যদি বলেন তাহলে ডাকতে পারি। আপনাদের সব কথাবার্তা ঠিকঠাক হয়ে গেলে আপনি ভাড়াটা হিসেবে রেখে দেবেন, আর আমিও আমার দালালিটা নিয়ে ডাইরেক্ট মথুরায় ফিরে যাব। এতক্ষণে ছবিটা আমার কাছে পরিষ্কার হলো। তা কে আপনার ভাড়াতে? আগে আমি। নমস্কার। দেখে তো ভদ্র ঘরের ছেলে বলেই মনে হচ্ছে। তা কি করা হয়? আগে ওই শহর থেকে সেক্টর 5-এ একটা প্রাইভেট ফার্মে কাজ করি। আমার বাড়ি হাওড়ার উদয়নারায়ণপুরে। আসলে জেডি প্যাসেঞ্জারি করে চাকরি রাখা তো ঠিক সম্ভব হচ্ছে না, তাই ঘর ভাড়া করে থাকতে চান, এই তো? এই তো লাইনে চলে এসেছে। আপনি চুপ করুন, আমি ওনার সঙ্গে কথা বলছি। শুনুন, কি জানেন নাম আপনার? সন্ধ্যা ব্যানার্জি। শুনুন, আমার বাড়ির একতলাটা আমি ভাড়া দেব, কিন্তু আমার কিছু শর্ত আছে। আমি কোনো আয় বড় ছেলেকে ঘর ভাড়া দেব না। আপনার পরিবার আছে তো উদয়নারায়ণপুরে দেশের বাড়িতে। এই চাকরিটা কনফার্ম হয়ে গেলে বৌদি এখানেই চলে আসবে। সব টাকা বলছো আমার বউ মানে? আমি তো বিয়েই করিনি এখনো। আরে মশাই, আমি আছি, যখন তখন বউ সাপ্লাই করে দেবো। একেবারে রাজকুমারী, পরেরটা বলছি না। রাজকুমারী ঠিকই। নো প্রবলেম। আসলে উনি বাড়ি ভাড়ার কথা জিজ্ঞাসা করেছিলেন তো। মাসে 10,000 টাকা, 2 মাসের অ্যাডভান্স। আর এই বাড়িতে নেশা করা যাবে না। আসলে নেশা করেন না, অত্যন্ত ভদ্র ছেলে। বিশ্বাস করুন, এনারা খুব উঁচু বংশ। তাকে সে উঁচু বংশের ছেলে, আমি একবার দেখি। নমস্কার, আমি। আপনাকে না আমার কেমন চেনা চেনা মনে হচ্ছে। আগে কোথায় দেখেছো বলুন তো? এই খেয়েছে, এই তো আমাদের
অসুস্থমের মেয়ে কি ভাবছে? ভাবছি কোথায় দেখেছি আপনাকে? সেটা আমিও ভাবছি কোথায় দেখেছি। রাস্তাঘাটে বের হোস, কোথাও না কোথাও দেখেই থাকবে। অনিয়া, আমার ভাইজি। ও, নমস্কার। পিসি? ও পিসি? পিসি গো, ইনি কি তাহলে আমাদের নতুন বাড়িতে? হ্যাঁ, যে কজন এসেছে তার মধ্যে ইনি বেটার। আপনি দাঁড়ান, আমি এগ্রিমেন্ট পেপার নিয়ে আসছি। আইডিয়া? না, 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 না। এই কাজটা করে আমার একদম ঠিক হচ্ছে না। অন্যায়, অন্যায়। আমি করতে পারবো না, অন্যায়। এই কাজ আমি একদম করতে পারবো না। जदाति धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं शिरं यः परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। কাজ ফুরলেই পগার পায়। আমি হারামি পোলার কম্পিউটার। জিনিসটা এই সুগন্ধা মুখার্জিকে দেখেই ন্যায় অন্যায় বোধগুলো বিবেকে ঢুকে উঠি মারছে নাকি? কেন কেন তুমি ওনার এত বড় একটা ক্ষতি করতে চাইছো বলো তো? কেন কেন কেন? তা শুনে তুললাম, যা বলছি সেই মতো কাজ করে যা, পয়সাও পাবি আর তোর বাপটাও জিনিসটা মারিনি। কিন্তু মারতে কতক্ষণ? তুই তাকে চিনিস? শোন সামলাম, আমার বাবা হাসপাতালের মর্গে লাশ কাটা ঘরে কাজ করত। ওই মর্গেই আমি জন্মেছি। জ্ঞান হবার পরে দেখেছি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে লাশের স্তূপ। বুক থেকে পেট পর্যন্ত কাটা লাশগুলো থেকে বেরিয়ে আসা পচা দুর্গন্ধ শুকেছি আমি। জিনিসটা অভাব কাকে বলে জানিস? চিনিস খিদে নামক ওই ভদ্রলোকে? আমি চিনি। মরা পচা লাশ কাটতে কাটতে সেপ্টিক হয়ে বাপটা মরল। হাসপাতালের চাকরিটাও চলে গেল। মায়ের হাতে একটা টাকাও নেই। জানিস, মা আমাকে বাঁচানোর জন্য না ইট ভাটার কাজ দিল। কোমরের কাপড়ে আমাকে ভালো করে বেঁধে মা ইট বইতো রে ইট। আর দুধের বদলে মায়ের কপাল থেকে ঝরে পড়া ওই ফোঁটা ফোঁটা ঘামগুলো খিদের জ্বালায় আমি খেতাম। একদিন ইট ভাটা ঠিকাদার আমারই সামনে আমার মা করে আমার সামনে দর্শন করেছিল। মা খুব কষ্ট হয়েছিল জানিস। কষ্ট হলেও মা চুপ করে কষ্ট সহ্য করেছিল। কেন জানিস? কেন জিনিসটা সেদিন আমার জন্মদিন ছিল রে। আমি না মায়ের কাছে একটু পায়েস খেতে চেয়েছিলাম। আমি বুঝিনি যে জন্মদাত্রীকে বেঁচে জন্মদিনের পায়েস খেতে হবে। সেদিন না বুঝলেও আজ বুঝতে পারছি মা আমার পায়েসে বিষ না মেশালেও নিজের খাবারে বিষ মিশিয়েছি। চলে গেল জানিস, আমার মা চলে গেল। আমার ছেলে আমার মা চলে গেল। তাই মায়ের চিতার সামনে বসে আমি বলেছিলাম, যেখানে যাও মা গো, যত দূরে ভুলব না আমি তোমাকে। যেখানে যাও মা গো, যত দূরে ভুলব না আমি তোমাকে।
অভাব চিতায় পুড়ে হলে তুমি ছাই। জানি না এ ব্যথায় আমি বোঝাবো কাকে, যেখানে যাও মাগো যত দূরে, ভুলবো না আমি তোমাকে। যত স্নেহ মায়া ছিল তোমার বুকে, সবই তুমি তুলে দিলে ছেলের মুখে। আমাকে একা করে চলে গেলে বহু দূরে, অসহায় করে গেলে তুমি আমাকে। মাগো ভুলবো না আমি তোমাকে। চিতা যখন নিভল, দেখলাম মায়ের দেহটা পুড়ে ছাই হয়ে গেছে, শুধু শুধু নাভিটা পুড়ে ছাই হয়নি। সারা আবার আমার খিদে পেল, আমার খিদে পেল। তখন এক টুকরো রুটির সাথে চিকেন তন্দুরি মনে করে মায়ের ওই আত পোড়া নাভিটাও আমি খেয়ে নিলাম। প্লিজ 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 তুমি চুপ করো কৃষ্ণা, চুপ করো। কেন বমি পাচ্ছে না? আমাকে দেখে ভয় লাগছে? ওরে আমি গিরিশ, তবে এই যুগের গিরিশ। সেদিনকার গিরিশ প্যান দিয়ে লিখেছিল প্রফুল্ল, আর আজ আমি রক্ত দিয়ে লিখবো ধারাপাত। সেদিন ঠাকুর রামকৃষ্ণ গিরিশ ঘোষকে দিয়েছিল দীক্ষা, আর আজ আমি এই যুগের গিরিশ ওই হরমজাদি সুগন্ধা মুখার্জিকে দেব শিক্ষা। বিবেকানন্দের বিবেকটাকে আমি বেছে দেব। বেছে দেবে? বেছে দেব কথাটা শুনে তুই চমকে উঠলি কেন রে মঙ্গল? ওরে মঙ্গল, যে দেশের জাতির সম্পত্তি ওই ভারতীয় রেলকেই বিক্রি হতে কয়, সে দেশে বিবেক বলে কিছু আছে নাকি? বেঁচে দে, বেঁচে দে, বেঁচে দে, বিবেকটাকে বেঁচে দে, শুধু আনন্দ নিয়ে থাক। গাছ ফুড়লেই বগার পা, আমি হারামি কোনার কম্পিউটার। কিন্তু গিরিশদা, দেখ ভাই, তোর বাবার বয়স হয়েছে, তারপর প্রেশার আছে, সুগার আছে, এরপর যদি শোনে না তুই না 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 গিরিশদা, না না তুমি বলবে না, বলবে না। বলিনি, কিন্তু বলতে কতক্ষণ? তাই যা বলছি তাই মন দিয়ে করে যা, বেশি চালাকি করার চেষ্টা করলে। ও হ্যাঁ, বলছিলাম ওই রিয়া বলে মেয়েটা। রিয়া? হ্যাঁ রিয়া, রিয়া, রিয়া। রিয়া? ওকে যেন তুই আমার জানিস ভাই, ও কিনা আমার বড্ড চোখে ধরে। তুই তো জানিস ভাই, মদ খেলেই আমার শরীরটা গরম হয়ে যায়, তখন শরীরটাকে ঠান্ডা করতে হয়। ওই মেয়েটার কাছে তুমি বাপের বয়সী? ওরে আমি জেনুইন হারাম। ভেবে দেখ, প্রত্যেক শিক্ষকের কাছে ছাত্রছাত্রী সন্তানের মতো, এক্ষেত্রে আমিও তাই শিক্ষক, মাস্টার, গুরু। তাই তোকে শেখাবো কিভাবে আমের রস খাবার মতো যৌবনের রসকে চেটে পুটে খেতে হয়।
যত যত দিন যাচ্ছে ততই তুমি বিভৎস হয়ে উঠছো কৃষ্ণা। আরো বিভৎস হব। এগ্রিমেন্টে সই কর, তোমার কাজ পুরোলেই পগার পা। আমি হারামি পোনার কম্পিউটার। তুমি কিছু বলছো না কেন? এই মুহূর্তে আমি কৃষ্ণ মানে ভগবান, আর ভগবান নয় চিরকাল বাবা হয়ে থাকে ভাই। দুজনে মিলে কি কথা হচ্ছে শুনে? না মানে ম্যাডাম, না না, ম্যাডাম নয়, ম্যাডাম নয়। প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লেগেছে। রিয়ার মতো তুমি আমাকে পিসুমণি বলে ডাকবে। আর হ্যাঁ, যতদিন না তোমার বউ আসছে ততদিন তুমি আমার কাছেই খাবে। কেমন রিয়া? হ্যাঁ পিসুমণি, ওই একতলার ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে দিস তো। ঠিক আছে পিসুমণি, ঠিক আছে। কিন্তু আমি সত্যি বলছি, জানো তো এনাকে না আমি কোথায় দেখেছি। বেশ তো, এখন থেকে তো ও এখানেই থাকবে। নিশ্চয়ই মনে পড়ে যাবে কোথায় দেখেছিস। সম্রাট, হ্যাঁ ম্যাডাম, না মানে পিসুমণি। এই নাও এগ্রিমেন্ট পেপার, সই কর। এগ্রিমেন্টে সই কর সংলা, তারপর কাজ পুরোলেই পগার পা। আমি হারামি পোনার কম্পিউটার। সুগন্ধা মুখার্জির নন্দন ভিলাস আজ থেকে আমার কাছে রাজবাড়ি। এগ্রিমেন্টে সই করিয়ে রাজকুমারকে রাজবাড়িতে ঢুকিয়ে দিলাম। এবার আসবে রাজকুমারী। রাজকুমারী 420। সাবধান সাবধান, হাজার হাজার কিলোমিটার বেগে ধেয়ে আসছে গো। ঝড় গো ঝড়, আমফান আমফান। এই ঝড় পৃথিবীটাকে বদলে দেবে। প্রত্যেকটা মানুষের সম্পর্ককে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। স্বপ্নদাতা দুচুগুলোতে নেমে আসবে দুঃস্বপ্ন, তাই তো? সবকিছু এলোমেলো হয়ে যাবার আগে না নিজের জিনিসপত্রগুলো অন্য জায়গায় সরিয়ে ফেলুন। থামুন, থামুন বলছি। কে আপনি? আগে আগে আমার মানুষ। আরে বাবা, সে তো সবাই নয়। ভুল বললেন ম্যাডাম, ভুল বললেন। জঙ্গলে যেমন চন্দন গাছ থাকে, এমনি ফড়িং মনুষ্যার কাঁটা গাছও থাকে। বাইরে থেকে দেখলে গোটাটাই সবুজ মনে হয়। মানুষের ভিড়ে কিছু অমানুষ মিশে আছে। দেখে মানুষ বলে মনে হলো, আসলে কিন্তু মানুষ নয়। মানুষ নয়? মানুষ যে আজ আর নেই গো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। পরাজ ভাই বন্ধু সংসার পরিজন সবাই নিজের নিজের। মানুষ যে আজ আর নেই গো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। পরাজ ভাই বন্ধু সংসার পরিজন সবাই নিজের নিজের। নেই তো কোথাও ভালোবাসা, স্নেহ করুণার প্রীতির ভাষা। নেই তো কোথাও ভালোবাসা, স্নেহ করুণার প্রীতির ভাষা। সবাই যে আজ শুধু টাকার গোলাম, অর্থই বড় সকলে। পরাজ ভাই বন্ধু সংসার পরিজন সবাই নিজের নিজের। পরাজ ভাই বন্ধু সংসার পরিজন সবাই নিজের নিজের। ম্যাডাম, তাই যদি হতো তাহলে হাসপাতাল থেকে সদ্য এত শিশু শুরু হয়ে যেত না। নাকি নাকি গরিবের ভাগের টাকা থেকে কাটমানি খেয়ে ওই বড় লোকের মাটির বাড়িগো ইটের হতো। হ্যাঁ, আচ্ছা, আপনি কি দার্শনিক? না না না, আমি একজন লেখক। লেখক? হ্যাঁ, আমার বিবেকের কলম দিয়ে চেতনা কালি ভরে সেই কলম দিয়ে লিখেছি একটা আধুনিক নামতা। শুনবেন?
শুনবেন ম্যাডাম, সেই নামটা নামটা এক একে এক। চোখটা খুলে দেখ, দুই একে দুই, ধর্ম নিয়ে লড়াই করে নেতারা করছে হইচই। তিন একে তিন, আত্মঘাতী হাজার কৃষক মাথায় নিয়ে ঋণ। চার একে চার, রাজনৈতিক নেতাদের কর্মীর গাড়ি থেকে অস্ত্র উদ্ধার। পাঁচ একে পাঁচ, রবি নজরুল ভুলে গিয়ে টুম্পা সোনার নাচ। ছয় একে ছয়, অতি বাড়ির দানের টাকা হচ্ছে কি নয় ছয়। সাত একে সাত, বাবা মাকে ছেলে দাঁড়িয়ে দিয়েছে, ওরা ওরা পায় না খেতে ভাত। আট একে আট, টি-20-তে ব্যাটিং হলো ফাটা গড়ের মাঠ। নয় একে নয়, আলু 50 পেঁয়াজ 80, আলু 50 পেঁয়াজ 80। তবু তবু ভারত মায়ের জয়, ভারত মায়ের জয়। 10 একে 10, চীন দিল করোনা ভাইরাস, চীন দিল করোনা ভাইরাস। সারা সারা পৃথিবীতে ধস, সারা পৃথিবীতে ধস, সারা পৃথিবীতে ধস। বাহ, অসাধারণ! এ তো শুধু নামটা নয়, বর্তমান সমাজের রঙিন প্রতিচ্ছবি। সে তুমি যাই বলো, আমার মনে হচ্ছে এর মাথার কোনো গোলমাল আছে। না হলে রাস্তায় ঘুরে ঘুরে কি এরকম আবল তাবল বকতে পারে? এবার তাই না, সঙ্গে তোমার আনা বলো কি করে? আরে বাবা, ঠেকের বাইরে দাঁড়িয়ে চিৎকার করে যাচ্ছিল আর আবল তাবল বকে যাচ্ছিল। তখন গিয়ে আমি চুপ করতে বলে শান্ত হলো, আর সেই সূত্র ধরেই এলাম। আচ্ছা তা মশাই, তোমার নাম কি? কি করা হয়? কে কে আছে? কারো কেউ নই গো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই গো আমার। শোনো মহাশয়, কারো কেউ নই গো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই গো আমার। শোনো মহাশয়, কারো কেউ নই গো আমি। তোমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি নেই। পথে ফেলে দিলে আমায় পথেই পড়ে রই। তোমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি নেই। পথে ফেলে দিলে আমায় পথেই পড়ে রই। যে যখন দেখে আমায় কিনে নিতে চায়, মনের মতন দামটি দিলে তখন পাওয়া যায়। আর কেউ নই গো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই গো আমার। শোনো মহাশয়, আর কেউ নই গো আমি, আর কেউ নই গো আমি, আর কেউ নই গো আমি। বাহ, গানের গলাটা বেশ। নিশ্চয় কোনো ভদ্র ঘরের মানুষ, নিশ্চয় কোনো আঘাত পেয়ে পথের ধরো গায়ে মেখেছে। আমারও তাই মনে হচ্ছে। এই যে শুনছেন, আপনি কিছু খেয়েছেন? কিছু টাকা পয়সা লাগবে আপনার? লাগবে 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 লাগবে, লক্ষ লক্ষ টাকা লাগবে, কোটি কোটি টাকা লাগবে। পাবেন, পাবেন, পাবেন। ভারতবর্ষের সমস্ত কারোবাজারি ব্যবসাদারদের ঘরে যে কালো টাকাগুলো মজুদ আছে, সেই টাকাগুলো ওদের কাছ থেকে ছিনিয়ে এনে আমার হাতে তুলে দিতে পারবে মা? আপনি? আমি আমি সেই টাকাগুলো গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিই না, টাকাগুলো সব ফর্সা করে দেবো। এই ভারতবর্ষের পক্ষে দাঁড়িয়ে এই কাজ করা সম্ভব নয়। সত্যি মাঝে মাঝে ভাবি, এ কোন ভারতবর্ষে বাস করছি আমরা? কি নিয়ে বাঁচবো আমরা? বিশ্বাস 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 শেষ হয়ে গেছে, স্বপ্নগুলো সব নিরুদ্দেশ হয়ে গেছে। মনের অনুভূতির টাওয়ারটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ভালোবাসার 4G ডাটা প্যাকটা ফুরিয়ে গেছে গো, ফুরিয়ে গেছে। মনের হোয়াটসঅ্যাপ আপডেট নেই। ওই ট্রানজিস্টার রেডিওর মতো হৃদয়টা বিকল হয়ে গিয়ে গুদাম ঘরে পচে মরছে। থাকার মধ্যে আছে শুধু আশা। সেই আশা নিয়ে বাঁচো বন্ধু, সেই আশা নিয়ে বাঁচো, সেই আশা নিয়ে বাঁচো। আগুন তো আর কেউ নই গো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই গো আমার। শোনো মহাশয়, কারো কেউ নই গো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই গো আমার। শোনো মহাশয়, কারো কেউ নই গো আমি, কারো কেউ। পুরো অদ্ভুত মানুষ, তাই না? হ্যাঁ মনালিসা, মরুভূমির মধ্যে এক পশলা বৃষ্টির সন্ধান দিয়ে গেল। সে নাই গেল, এবার তোমার খবরটা কি একটু বলো তো। তুমি তো ওই পরিণীতাকে ফোন করেছিলে? আরে এই মঙ্গল কোনো কাজ ফেলে রাখলে মনালিসা। আমাদের রাজকুমারী ঠিক সময় তার খবর
সে ভাগ্য কি আমাদের আছে? নিশ্চয়ই আছে, ভেঙে পড়ে মেয়ে তো আমি নই। ভেঙে পড়ার মতো ছেলে আমি নই মনে। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু 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 আমি অপারগ। গিরিজার কাছে কাজ করে যে কটা টাকা পাই, সেই টাকা দিয়ে আমার বুড়ো বাবা মায়ের ওষুধ খেতে সব শেষ হয়ে যায়। বিয়ের পর তুমি হবে আমার স্ত্রী, তাই স্বামী হিসেবে তোমার প্রতি যে দায় দায়িত্ব কর্তব্য থাকবে তা পালন করবো কি দিয়ে? আরে বাবা, তুমি এত চিন্তা করছো কেন? আমি তো আছি তোমার পাশে। তাছাড়া কাজটা হয়ে গেলেই তো আমি তোদের 50 লাখ টাকা দেব। সেই টাকা দিয়ে তোরা ব্যবসা করবি, আমি তো পগার পা হারামি ফোনের কম্পিউটার। হাতে সময় আছে মাত্র 1 মাস। এই 1 মাসের মধ্যে রাজকুমারী অসম্ভব। কি অসম্ভব? কেন অসম্ভব? কবে অসম্ভব? মানে তুই কি বলতে চাইছিস সেটা বুঝিয়ে না বললে আমি বুঝবো না কেমন করে বল দেখি। শোনো গিরিশা, কলেজ লাইফের পর যখন বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, তখন তুমি আমায় আশ্রয় দিয়েছো। হ্যাঁ, ভাবছি যে একটা অন্ধকার জগৎ হলো বেকার হতে চালা হতে সাহায্য করেছো, কিন্তু কিন্তু আজ পর্যন্ত তুমি যা যা বলেছো সব আমি করেছি। তোমার কথায় জীবনে ঝুঁকি নিয়ে এগিয়ে ভেঙে টাকা পর্যন্ত লুট করেছি, কিন্তু তুমি আজ যা বলছো সে আমি কিছুতেই করতে পারবো না। সংলাপ সম্রাট, প্লিজ একবার বোঝার চেষ্টা করো। তুমি যদি এই কাজটা না করো তাহলে তো ওই গিরিশ আমাদের টাকাগুলো দেবে না, আর সেই টাকাটা না পেলে কি আমরা সংসার পাততে পারবো না। সম্রাট, তুমি কি চাও না? তুমি কি চাও না যে আমাদের আমাদের ভালোবাসাটা একটা সার্থক রূপ পাক? চাই মোনালিসা, চাই। তুই আমার বোনের মতো আর মঙ্গল আমার বন্ধু, কিন্তু তাহলে কেন গিরিজদার কথা বন্ধ হচ্ছিস? কেন আমাদের পরিকল্পনার পরিটাকে আকাশে উড়িয়ে দিয়ে শূন্যতার কল্পনাকে আঁকড়ে ধরতে চাইছিস? বল কেন কেন কেন? কারণ আছে। কি কারণ? সুগন্ধা মুখার্জি ছেড়ে গেলে কেন? বল বল সুগন্ধা মুখার্জি কি? বল বল। রিয়ার মুখে আমি জানতে পারলাম সুগন্ধা মুখার্জির দুটো কিডনি নাকি নষ্ট হয়ে গেছে। যে কোনো মুহূর্তে হ্যাঁ, বাইরে থেকে বোঝা না গেল ভিতরে ভিতরে উনি একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। এখন কোথায় গো একজন মৃত্যু পথযাত্রীর উপরে এই কাজটা করা কি আমাদের ঠিক হবে? এসব তুই কি বলছিস? একদম ঠিক বলছি গিরিশদা। ওই সুগন্ধা মুখার্জি আর বেশি দিন বাঁচবে না। মিথ্যে কথা বলেছি। ওই নতুন ভাড়াটে ছেলেটাকে, আসলে এদের মতো ছেলে ছোকরাদের না আমি ভালো রকম চিনি। এরা খেতে পেলেই শুতে চায়, আর পিসিমণি তো বলে দিয়েছে যতদিন আমার বউ আসে ততদিন যেন ছেলেটা পিসিমণির কাছে খাওয়া দাওয়া করে। এরপর ছেলেটা পিসিমণি মাথা উঠে কাঁদবে, যখন তখন পিসিমণি এটা দাও পিসিমণি ওটা দাও এইসব করবে। তাই যাতে হয়তো ছেলেটা পিসিমণিকে বিরক্ত করতে না পারে, এর জন্য তো আমি ছেলেটাকে মিথ্যে বলেছি যে পিসিমণি দুটো কিডনি খারাপ, পিসিমণি খুব অসুস্থ। ব্যাস, পিসিমণিকে অযথা বিরক্ত করা বন্ধ হয়ে যাবে। কি দর্শক বন্ধুরা, আপনাদের বলছি আমার এই বুদ্ধিটা কেমন, ভালো নয়? না না না, হতে পারে না, হতে পারে না। কোনো অসুখ ওকে শিক্ষা দেবে না, ওকে শিক্ষা দেব আমি। আমার একটাই লক্ষ্য, ওই সুগন্ধা মুখার্জি। ওনাকে কি কোনোভাবে বাঁচানো যাবে না? একটা আশা আছে। যদি ওম পজিটিভ রক্ত এমন কোনো মানুষ আর এদের কিডনি ওনাকে ধার করে, তাহলে উনি বাঁচতে পারে। কিন্তু এই অপারেশনের খরচও প্রচুর, তাছাড়া কিডনি দান করবে এমন মানুষ তুমি কোথায় পাবে বলো? আমি কীর্তি দান করবো। এই প্রথম বাংলার বুকে কোনো ভিলেন একটা ভালো কাজ করবে, আমি কীর্তি দান করব। প্রথমে সুগন্ধা মুখার্জিকে বাঁচিয়ে তুলব, তারপর কাজ হলেই পগার পা আমি হারামি ফোনের কম্পিউটার। কিন্তু কেন গিরিশদা? কারণ আছে রে মোনালিসা, কারণ আছে। কারণ আমি লক্ষ্যভ্রষ্ট হতে শিখিনি। আমার শিকারকে আমি ধরব, অন্য কেউ নয়। সংলাপ আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। সেই রক্তের টিপি দিয়ে বলছি, তুই অপারেশনের ব্যবস্থা কর, আমি কিডনি দান করবো। আমি সুগন্ধা মুখার্জি কোনো অসুখের কাছে
হারলে আমার কাছেই হারবে। 12টা বছর তুমি আমার জীবন থেকে কেড়ে নিয়েছ। সেদিনটা ছিল তোমার, আর আজ দিনটা আমার। আজ কোচিং ক্লাস করে বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল। আসলে সামনেই ছাত্রছাত্রীদের পরীক্ষা, তাই আজ একটু বেশি সময় নিয়ে পড়ালাম। এ মাসের মাইনেটাও সবাই আজ দিয়ে দিয়েছে। ভাবলাম একটা রিক্সা নেব, কিন্তু স্ট্যান্ড তো দেখছি ফাঁকা। আমায় কিছু বলবে না? না, তবে সামনে বাস স্ট্যান্ড আছে। কিন্তু কিন্তু এত রাতে তুমি স্টেশন কেন খুঁজছো না? কোথাও যাবে? সে কি মা? আমার স্বামীরা আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে মাইরি। আহারে, ফুলের মতো একটা নিষ্পাপ মেয়েকে তাড়িয়ে দিয়েছে কেন? ওই সে আমি দুপুরবেলা আমার একটুখানি আগে স্বামীর সঙ্গে দেখা করতে গেছিলাম তো মানে বলছিলাম কি, ঘরে স্বামী বর্তমান থাকতে তুমি বা আগের স্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিলে কেন? ওই তার আগে স্বামীর একটুখানি ফোন নাম্বারটা নেবো বলে। হ্যাঁ, তারও আগের স্বামী। মানে তুমি কটা বিয়ে করেছো? আমি মোট 5টা। হ্যাঁ, তার মধ্যে 3টে আছে আর বাকি 2টা না এলাকা ছেড়ে পালিয়েছে। ঘর কলিজু, তাকে পর দুটো পালিয়েছে কেন? বলবো মেসোমশাই, আসলে কি জানেন তো, ওই আগের দুটোকে না গলা অব্দি মালকে এমন গেলাতে কেলিয়েছিলাম না। কিছু না বলছি, তুমি মদও খাও? আগে তো আমি সিগারেটও খেতাম। তারপর না সবাই বলেছে সিগারেট খাওয়া নাকি স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর। সেই জন্যই তো আমি সিগারেট ছেড়ে দিয়ে ওই মদটা ধরেছি। মদ খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর? আপনি একদম বুঝতে পারছেন না ভাই। কি বলুন তো, আগে না আমি ওই গুটকা খেলাম, বুঝলেন তো, কিন্তু গুটকা খেলে না মুখে একটা বড্ড মোটকা গন্ধ হয়। আর সেটা শুনে না আমার ওই স্বামীগুলো না মানে আমার বুঝতেই তো পারছেন, ওই চুমু চড়ি গেঁদে টেনে না পেরাবে বলো, বুঝলেন তো। এই জন্যই আমি ওই গুটকা ছেড়ে দিয়ে তারপরে সিগারেট ধরেছিলাম। আসলে কি শোনান তো মশাই, মানে একটা ছাড়লে আর একটা না ধরলে হয় বলুন। হ্যাঁ, তাই তো। আমার কি মনে হয় জানো, আমি এতদিন যা শিখেছি সব ভুলে যাচ্ছি। আমি চলি। চলি বললে কি হয় গুরু? এই তো সবে শুরু। মেসোমশাই থেকে বড় কেন সব শুরু টুনে করে চোখখানা ফাটিয়ে গেল নাকি? তুমি যদি আমার ছাত্রী হতে। বাবা, এরকম বলে না, সবাই বলে না ছাত্রী নয় না, আমি তো তোমার ছাত্রতে চাই মাইরি। বাবা, কি বলে বোকা ছিলে, ছাড়বো বলে তো ধরিনি সোনা, ছাড়বো বলে তো ধরে নিয়ে আসবে। হবে তোর সর্বনাশ। আয়না পুরো ছবি করে সর্বনাশ। এসব কি হচ্ছে কেন? সে ভাগ্য ভালো, আপনি ঠিক সময় এসে গেছেন। দেখুন না, এই মেয়েটা আমাকে। আপনার কথা পরে শুনবো। জানেন না মহিলা ফাঁস? কি হয়েছে তুই বল। আমি এবার পরিষ্কার করে বলে দিচ্ছি স্যার, আমার না ওরা সব রাত নেই মাইরি। আমি হলাম গিয়ে লেলা, আমি শরীর বিক্রি করে টাকা রোজগার করে খাই। আর এই বুড়োটা একটু আগে আমার বাসায় গিয়ে আমার সাথে কুস্তি নস্তি করে টোরে আমাকে টাকা পয়সা না দিয়ে চলে যাচ্ছিল জানেন। তারপরে আমি কত কষ্ট করি মাইটাকে দৌড়ে এসে এখানে ঘাটতি মেয়ে ধরেছি। কি সব জাতা কথা বলছো? বিশ্বাস করুন, ও মিথ্যে কথা বলছে। আমি একজন শিক্ষক। শিক্ষক হয়ে ও পাড়াতে গিয়েছিলেন কেন? কেন গিয়েছিলেন? জানেন না ও পাড়াতে গিয়ে এদের মতো
মেয়েদের ঘরে ঢুকে আইনত অপরাধ। স্যার 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 আমার কথাটা শুনুন স্যার। যা বলার থানায় গিয়ে বলবেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। বাড়ির লোকেদের খবর কি? থানা থেকে আপনাকে জামিন করে ছাড়িয়ে নিয়ে যাবে। আপনি আপনি ভুল করছেন স্যার। বেশি কথা বলে থানা থেকে যাতে জামিন না পান সে ব্যবস্থা আমি করব। তখন কিন্তু আদালতের কাজ করে যান, ভয় বলে দিচ্ছি। স্যার স্যার দয়া করে আমার সঙ্গে এরকম করবেন না। আমি একজন শিক্ষক, সমাজে আমার একটা সম্মান আছে। দয়া করুন স্যার, এই হাত জোর করছি, দয়া করুন। থানাতে তো আপনাকে যেতেই হবে। আমি বলছিলাম কি স্যার, একদম পুরো তার পুরো শিক্ষক, তার পুরো হাত জোর করছে মাইরি। বলছিলাম যে আমার জন্য মালটাকে ছেড়ে দেওয়া যায় না? তুই যখন বলছিস তখন একটু ভেবে দেখতে পারি। থ্যাংক ইউ স্যার। পকেটে যা আছে তাড়াতাড়ি ছেড়ে দেন। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। কত দেবো স্যার? রেপ কেসের হাত থেকে বাঁচাচ্ছি বলে কথা। পুনরায় দিন। আরে ঘড়িটা আর আংটিটা মেয়েটাকে দিয়ে দিন, না হলেও যদি আবার চাচাই তাহলে কিন্তু আপনাকে থানাতেই যেতে হবে। দিচ্ছি দিচ্ছি স্যার, দিচ্ছি। এই নাও। হয়ে গেছে, খেলা শেষ মাইরি। এবার ফর্সা। যাচ্ছি 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 যাচ্ছি। তবে যাবার আগে তোমাকে একটা কথা বলে যায় মা। না 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 না, তোমাকে মা সম্বোধন করে মা শব্দটার আর অপমান করবো না। মা হলো মায়া, মমতা, স্নেহ, ভালোবাসার প্রতিচ্ছবি। যার বিন্দু মাত্র তোমার মধ্যে নেই, বিন্দু মাত্র নেই, বিন্দু মাত্র নেই। কিন্তু কিন্তু তোমার মতো কোনো নারীর গর্ভেই তো জন্ম নিয়েছিলেন রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, সারদা দেবীর মতো মহামানব, মহামানবী। তোমার মতো কোনো নারী তো জন্ম দিয়েছিলেন নেতাজি সুভাষ, ক্ষুদিরাম, বাঘা যতীন, বিনয় বাদল, দীনেশের মতো বীর শহীদদের, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, ওনারাও তো ছিলেন নারী। আর তুমিও নারী, এই একবিংশ শতাব্দীর নারী। অর্থনৈতিক পোশাক করে প্রকাশ্যে ঘুরে বেড়াও, একাধিক পুরুষের সজ্জা সঙ্গিনী হয়ে ব্যভিচারে লিপ্ত হও, এইরকম একটা অসৎ উপায়ে অর্থ রোজগার করো। তাই তোমাদের মতো নারীদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা আর যাই হও যেন মা হইও না, কোনো সন্তানের জন্ম দিও না। কারণ আমরা গাছে তো আমেরাই ফলবে, আম ফলবে না। আজ আজ তুমি একজন শিক্ষকের সঙ্গে যেটা করলে সেটা তুমি ঠিক করলে না। তুমি যেটা করলে সমগ্র নারী জাতির লজ্জা, নারী জাতির কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। চলন্ত সব দেহ দেখেছেন না সমস্যাই, চলন্ত সব। এই দেখুন আমি সামনে দাঁড়িয়েছি, চলন্ত সব। আমাদের মতো মেয়েগুলোর জীবনটাকে নরকের মধ্যে ঠেলে দিয়েছেন তো আপনারাই। আপনাদের মতো মানুষগুলো, আপনাদের এই সভ্য সমাজ। আমিও তো চেয়েছিলাম, আমি চেয়েছিলাম যে আমি জীবনে অনেক বড় হবো, অনেক 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 পড়াশোনা শিখবো, অনেক বড় হবো, স্বামী, সংসার, সন্তান নিয়ে একটা প্রতিষ্ঠিত জীবন লাভ করবো। কিন্তু দিল না, দিল না, দিল না, দিল না, বেশি মজাই দিল না। আপনাদের মতো জানোয়ারগুলো আমাকে বাঁচতে দিল না। সারা ফুলটা ফোটার আগেই তাকে তুমড়ে মুচড়ে ছিঁড়ে ফুড়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। তুই তোদের এই সভ্য সমাজের মুখে সালা লাথি মারি, তোদের এই সভ্য সমাজের মুখে সালা আমাকে বলে কিনা কলঙ্কিনী, আমি কিনা কলঙ্কিনী, আমি না না ওদের সারা মাথা মাথা গরম হয়ে আসবে। তোকে একটা কথা বলে পড়ি এটা, তোর বুকে যে আগুনটা জ্বলে উঠেছে সে আগুনটাকে তুই নিভতে দিস না। এই সমাজ একদিন তোর কপালে লিখে দিয়েছিল তুই 420,
আজ আজ আবার সেই সমাজ তোর কপালে নতুন করে লিখে দিল তুই কলঙ্কিনী। একদিন একদিন দেখবি এই সমাজই তোর সমস্ত কলঙ্কের দাগ মুছে দিয়ে তোকে বুকে টেনে নিচ্ছে রে, তোকে বুকে টেনে নিয়েছে। দেখ সারা মোটটাই খারাপ হয়ে গেল। দেখ আজকে আমদানি মোটামুটি ভালোই হয়েছে, মানি ব্যাগে পুরো 12,000 টাকা আছে মারিয়া। মানি ব্যাগে পুরো 12,000 টাকা আছে বাইরে, মানি ব্যাগে পুরো 12,000 টাকা আছে বাইরে। সালা এই তোর টাকাটা তুই তোর পকেটে রাখে আর সবার আগে পোশাকটা খুলে ওই ব্যাগে ভরে ফেল, কারণ আসল টিকটিকি চলে এলো না, সবার আগে আমাদের হাতে হাত করাটা পড়িয়ে দেবে। মানি ব্যাগে পুরো 12,000 টাকা। হ্যাঁ তুই ঠিক বলছিস মানি। হ্যাঁ বাস বাস এবার এবার আমি নাড়াম আর তুই হলি গে এই সভ্য সমাজের হাতে গড়া লেলা। আস্তে আস্তে ফোন ফোন ফোন। না না কোনো চিন্তা করবে না, একদম কোনো চিন্তা করবে না। কাল আমি বিলাসপুরের রাজরানী হয়ে আপনাদের তৈরি করা ওই রাজবাড়ি নন্দন ভিলাতে ঠিক সময় মতো পৌঁছে যাব, ঠিক সময়। যন্ত্রণা, একটা যন্ত্রণাকে বুকে চেপে রেখে আমাকে পছন্দ হচ্ছে। একটা দিশাহীন পথে হাঁটছেন, জানি না জানি না জানি না এই পথের শেষ কথা, মা সেই কোন ছোটবেলাতে মারা গেছে। বাবা 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 শিক্ষকতা করেছে, এটুকু রোজগার করেছে, তাই কি আমাকে মানুষ করেছে। কিন্তু বাবা তো আর জানতো না যে বীজগণিত, পাটিগণিত বা ব্ল্যাক বোর্ডের অঙ্কের সাথে জীবনের অঙ্ক মেলে না। তাই তো আমার গলায় বেজে চলেছে এক রাস ব্যথার সুর। পুতুল নাচের পুতুল হয়ে নেচে শুধু কেড়ে, মনকে বোঝা না যার ফলে জীবন কি পেলে। পুতুল নাচের পুতুল হয়ে নেচে শুধু কেড়ে, মনকে শোধা না যার ফলে জীবন কি পেলে। তোকে আছে ভালো বাসবে আমার, কাল দেবে না এ আধার থেকে ফেরার পথনা কি ব্যাপার সংলাপটা? অফিসে না গিয়ে ঘরের মধ্যে একা একা গান গাইছেন, তাও আবার ব্যথার গান? বুঝেছি, বদের সঙ্গে নিশ্চয়ই ঝগড়া হয়েছে। না না না, সেসব কিছু ব্যাপার নয়। আসলে আসলে এই কলেজ লাইফে তো গান বাজার চর্চা ছিল, তাই একটু ঝালিয়ে নিচ্ছিলাম আর কি। ও তাই বলুন, আমি ভাবলাম বুঝি অনুরাগের রাতটা মেঘের আড়ালকে কুপি মারছে। এবার বলুন তো আমাকে ডাকছিলেন কেন? হ্যাঁ শোনো রিয়া, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। কথাটা পিসিমণিকে নিয়ে। বেশ তো বলুন না কি কথা। আমি পিসিমণির অপারেশনের সব ব্যবস্থা করে ফেলেছি। পিসিমণির অপারেশন? হ্যাঁ অপারেশন। তুমি 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 সেদিন সেদিন বললে না যে পিসিমণির দুটো কিডনি নাকি খারাপ হয়ে গেছে, তা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। তাই তো আমি পিসি হাসপাতালের সুপার ডাক্তার মিত্রের সাথে পরামর্শ করি, একটা ডোনার পাওয়া গেছে, তিনি তাদের কিডনি ডোনেট করবে। পেয়েছি, এ তো মৃত্যুটাকে সত্যি করে বসে আছে। এখন এখন আমি কি করি? কি হলো, কি ভাবছো? না মানে দেখো দেখো দেখো, ব্যাপারটা সিরিয়াস। এমনিতে আমাদের অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করাটা ঠিক হবে না। আমি বলছিলাম কি, আমি তোমার সব কথা শুনবো। তার আগে বলো তো, পিসিমণি ঘটনাটা জানে? কি এমন ঘটনা যেটা আমি জানি না? তুই কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঘরে যাবো কেন? আমার সামনে বলতে তোমাদের আপত্তিটা কোথায়?
এখানে হাসপাতাল, ডাক্তার, অপারেশন, এমনকি ভোট পর্যন্ত আমি করবো। হাসপাতাল, ডাক্তার, অপারেশন, এইসব কি বলছো তুমি? কার অপারেশন হবে? আপনার আমার পিসিমণি, পিসিমণি গো, তুমি একটু আমার কথা শোনো। সামনে থেকে সরে যাবে না। তুমি সরকারের সঙ্গে কথা বলতে দে। আমার অপারেশন হবে, কেন কি হয়েছে আমার? আসলে সত্যিটা জেনে যদি আপনি ভেঙে পড়েন তাই বলে রিয়া আপনাকে সত্যিটা বলেন, তাই না? সত্যি? হ্যাঁ, আপনার দুটো কিডনি নাকি নষ্ট হয়ে গেছে। এক্ষুনি অপারেশন করতে না পারলে What? এসব কি বলছো তুমি? কে বলছে? কে বলেছে তোমাকে এইসব আজগুবি গল্প? রিয়া, রিয়া, রিয়াকে বলো। এইসব কি রিয়া? হ্যাঁ রিয়া, বলো বলো, কৃষ্ণমণিকে আজ নয় সত্যিটা তো জানাতেই হতো। আসলে পিসিমণি কিছু হয়নি। আমি আপনাকে মিথ্যে কথা বলেছিলাম। বলো বলো, কেন মিথ্যে বলে? একজন সুস্থ মানুষের জীবন নিয়ে এত বড় একটা মিথ্যে বলতে তোমার লজ্জা করলো না? শাওলা, মুখে আপনাকে কৃষ্ণমণি বলে ডাকলেও প্রথম দিন দেখে আমি আপনাকে মায়ের আসনে বসিয়েছি। তাই তো রিয়ার মুখে কথাটা শোনার পর আমি তো ভেঙে পড়েছিলাম কৃষ্ণমণি। তাই তাড়াতাড়ি হাসপাতালে গিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করে আপনার অপারেশনের ব্যবস্থা করেছিলাম। আমার জন্মদাত্রী মাকে আমি সেই ছোট্টবেলাতেই হারিয়েছি। মা না থাকার জ্বালাটা আমি বুঝি কৃষ্ণমণি। তাই কোনোভাবেই আমি আপনাকে হারাতে চাই না। বোকা ছেলে, অমনি চোখে জল চলে এলো। মোজ, মোজ বলছি, যা হবার তা তো হয়েই গেছে। আমি জানি না রিয়া কেন তোকে মিথ্যে কথা বলেছে, কিন্তু এটা তো সাপে বলই হলো। কৃষ্ণমণি, হ্যাঁ, হ্যাঁ, আমি জানতে পারলাম তুই আমাকে কতটা ভালোবাসিস। আর যাই হোক, তুই আমার কোনো ক্ষতি করবি না। আসল সত্যিটা তো আপনি আর জানেন না ম্যাডাম। আমি যখন ক্ষতি করার জন্য এখানে এসেছি। কি রে, কি ভাবছিস? কিচ্ছু না, কিচ্ছু না। আমাকে ক্ষমা করে দিও সংলগ্ন। দাদা বলে যখন ডেকেছিস তখন নিশ্চয়ই তোকে ক্ষমা করবে। তা হ্যাঁ রে সোমনাথ, আসল মহিলা বাড়িতে আসার কথা ছিল না তো কোথায় ও? আমি এখানে পিসিমণি। রাজকুমারী, রাজকুমারী, রাজকুমারী। ও, এই দাদু তো রাজকুমারী। বা খুব সুন্দর দেখতে তো। আজকাল তো কেউ আর প্রণাম করে না। থাকবে কেন পিসিমণি? বাঙালিদের নিজস্ব করতে যা ছিল, যেমন ধরুন ওনাকে সবুজ ইংল্যান্ড ঘামে করে শুভ বিজয়ের শুভেচ্ছা পাঠানো, তারপরে ধরুন পয়লা বৈশাখী দিনে ধুতি পাঞ্জাবি পরা, অষ্টমী দিন বা সরস্বতী পুজোর দিনকে অঞ্জলি দেওয়া, আর কবিগুরু নিজের জন্মদিনে তারই গান দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া। এই সবই তো বাঙালি পায়ে ভুলতে বসেছে। থাকার মধ্যে আছে শুধু ওই পা ছুঁয়ে প্রণামটুকু করা। আর সেটাও যদি আপনি আমাকে করতে বারণ করেন, তাহলে যে বাঙালিকে আর বাঙালি বলে চেনাই যাবে না পিসিমণি। বাহ, বাহ, খুব সুন্দর কথা বলতে। তুমি আমাকে রিয়া, তাই তো? ও কিন্তু আমাকে তোমার ব্যাপারে সব কথা বলেছে, আর আমিও না একমাত্র মিষ্টি নমস্তে খুব খুশি হয়েছি। জানিস না, আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। এতদিন এই বাড়িটাকে একা একা থাকতাম। প্রথমে রিয়া এলো, তারপরে এই তোরা। আজকে অনেকদিন পর এই নন্দন ফেরাটা আনন্দে গম গম করছে। আমি একটা ভরা সংসার পেলাম রে। কৃষ্ণমণি, বাসবো ভালো, বিশেষ করে পিসিমণি তোমাকে পেয়েও না আমরা খুব 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 খুশি হয়েছি। কিন্তু তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো। কি প্রশ্ন? মানে আমি ওর মুখ থেকে শুনেছি যে তুমি আর রিয়া নাকি এখানে একাই থাকো।
থাকো, তাহলে তাহলে তোমার পরনে এরকম শাড়ি, তোমার সিঁথিতে এক ঝাল সিঁদুর, তোমার কপালে চকচক করছে আগুনের গোলার মতো লাল টিপ, তাহলে পিসে মশাই কোথায়? রাজকুমারী! কি হলো পিসমণি, তুমি ও ফোন করলে কেন, কি হয়েছে? অনধিকার চর্চা আমি পছন্দ করি না। কিন্তু মানুষের কৌতূহল তো থাকতেই পারে, তাই না? নিশ্চয় করে, তবে সব কৌতূহলের উত্তর দিতে আমি বাধ্য নই। আজকে যে প্রশ্নটা তুমি আমার কাছে করলে, সেটা আমার কাছে প্রশ্ন হলো, আমার কাছে একটা অভিশাপ, একটা অন্ধকার অধ্যায়। এতদিন ধরে যে পথটাকে আমি ভুলেছিলাম, আজকে নতুন করে তুমি আমার সেই পথটাকে মনে করিয়ে দিলে। ছাই দিয়ে আগুন চাপা দিতে চাইছেন পিসিমণি। জানো তো যে ছাই দিয়ে আগুন চাপা দেওয়া যায় না, সেগুলো সে আগুনটাকে নিতে দেবে না, পিসিমণি আগুনটাকে নিতে দেবেন না, বরং সেই আগুনটাকে আরো বেশি করে চলতে দিন। একদিন দেখবে সেই আগুনটা সমস্ত পাপ, সমস্ত অভিশাপগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। একদিন নিজে থেকেই ছাই হয়ে গিয়ে নিভে গেছে। ভেজা কাঠে আগুন ধরতে সময় নেয় বাবা। কিন্তু একবার আগুন ধরে গেলে তাকে আর নেভানো যায় না। আর নেভানো যায় পিসিমণিকে আঘাত দিয়ে কাজটা তুমি ঠিক করোনি বৌদিমণি। আর সেটা সেটা হয়তো পিসিমণির কাছে এমন কিছু সাক্ষী যা পিসিমণি কষ্ট পায়। তোমরা না দেখলেও আমি দেখেছি। এরা শুধু পড়াশোনা হাসে, কিন্তু পিসিমণি শুধু পড়াশোনা হাসে না। তবে তার মুখে হাসিটা না থাকলেও তার চোখে জলটা থাকে, তার চোখে জলটা থাকে। বাবা, এক চুটকি সিঁদুরে এত, আগে জানলে কোন সারি প্রশ্ন করতে। হাসতে এখানে সব কিস্তি করা চলবে না। পিসমণি জানে তুমি শিক্ষিত, উচ্চ বংশের মেয়ে। শোনো, যতদিন কাজ না হচ্ছে আমাদের খুব সাবধানে থাকতে হবে। আরে বাবা, আমি এনে দেবো, রাতের বেলা ঘরের মধ্যে দরজা বন্ধ করে খেও। মনে কি আনন্দ, কি ফুর্তি, বাবা এবার চলো 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 করছে। মানে আমি মাকে তার হয়ে যাই, তারপর উনি আমার করে ছাপিয়ে পড়ে আমার সাথে ইন্টুমেন্টু করে, তারপরে কি আমার কি ভাষা, কি ভাষা! এই শোনো, আমি ভদ্র বংশের শিক্ষিত ছেলে, বুঝলে? হ্যাঁ, পেটের টনে এসেছি, তোমার উপর ঝাঁটা মার কোনো ইচ্ছা আমার নেই। আরে বাবা, ঠিক আছে। বিশেষ করুন বলছি যে আমি সিগারেট খেতে পারবো তো? বাবারে, সেটাও ঘরের মধ্যে পিসিমণি যেন ঘোরাক করে চলতে না পারে, তুমি ওর সঙ্গে এসে করো। আমাকে কতদিন থাকতে হবে বলো দেখিনি? শোনো না, গিরিশটা বলেছে যতদিন কাজটা না হচ্ছে ততদিন। আচ্ছা, কি কি করতে হবে তোমার মনে আছে? হ্যাঁ, একদম কাপে কাপ, মানে ওসব আমার সাথে কোনো চাপ নেবে না, বুঝেছো? মানে আমার সাথে ওসব নিয়ে ভাবার কোনো দরকারই নেই। আসলে আমিও বলছিলাম যে পুলিশের কোনো লাভ হবে না তো? না, ওই মঙ্গল আছে না, ওই মঙ্গল সব সামলে নেবে। শোনো, তুমি না রোজ নিয়ম করে সিঁদুর করবে। হ্যাঁ, আর পিসিমণি যেন ঘুণাক্ষরে বুঝতে না পারে যে তুমি আমার সত্যিকারের বউ নও, নকল বউ, সাজানো বউ। মানে তোমার পিসিমণি বুঝতেই পারবে না যে আমি তোমার ধপের বউ। আমি রাজকুমারী ছাড়বি। আমি রাজকুমারী ছাড়বি। তোমার ধপের বউ, তোমার ধপের বউ, তোমার ধপের বউ। কেন এ বাড়িতে ঠাই নিয়েছি জানি না তো কেউ। কেন এ বাড়িতে ঠাই নিয়েছি জানি না তো কেউ। আমি রাজকুমারী ছাড়বি। আমরা দুজন ওই বসেতে ওই থেকে ঘুরে বাবুলেকে ধোকা দিতে
আমাদের জোরে আমরা দুজন বসেছে ভোর থেকে ভোরে আমাদেরকে ধোকা দিতে নেই আমাদের জোরে আমি একটা মিথ্যে কথা বলেছিলাম বলে তুমি আমাকে চড় মেরেছিলে স্বামীলতা। আর তুমি তো মিথ্যে পাহাড়ে দাঁড়িয়ে আছো। আর এখানে না এলে ব্যাপারটা কিছু জানতেই পারতাম না। তবে এখন কিছু পিসিমণিকে বলবো না, বলবো সময় হলো। কিছু বলবে রিয়া? পিসিমণি চা করেছে, তোমাদের ডাকছে, এসো। বৌদিমণি তুমিও এসো। চলো গুরু, একটুখানি গরম গরম চা খেয়ে আসি বাইরে। চলো।